জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রের কাছে কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই, সব ধর্মকে সমান মর্যাদা দিতে হবে। সকালে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা চলবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও মহানবমীর মূল উৎসব অনুষ্ঠিত হবে এবং সবশেষ ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। সকালে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি মন্দির ঘুরে দেখেন এবং পূজারী ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিকল্পনা নিয়ে কথা বলেন। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। পরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে পারবে এমন রাষ্ট্র গড়তে চায় সরকার। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রের কাছে কোনো ধর্মকেই আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, সব ধর্মকে সমান মর্যাদা দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সবাই ব্যর্থ হয়ে যাবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পূর্ণ সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে দুর্গাপুজো উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয়, এজন্য আজ দুপুর 12টার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন তারা। সে অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয় কর্তৃপক্ষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় আগামী রোববার তাদের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে ভাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের পর ভাঙ্গার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সাহেলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গেল কয়েকদিনের টানা আন্দোলনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল ফরিদপুরের ভাঙ্গায়। আমরা সকাল থেকে এই আন্দোলন স্থলেই আমরা অবস্থান করছিলাম। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল এই অঞ্চলে। তবে আমরা একটি বিষয় বলে রাখি যে আগামী শনিবার পর্যন্ত কিন্তু আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীদের একজন সমন্বয়ক পলাশ মিয়া, তিনি তার ফেসবুকের মাধ্যমে তিনি জানিয়েছেন যে দুর্গাপূজা এবং মানুষের জনভোগান্তি এড়াতে কিন্তু তিনি এই আন্দোলন স্থগিতের ডাক দিয়েছেন। তবে এই আন্দোলনের বিপক্ষে কিন্তু সকালে আমরা যেমনটি দেখেছি যে সকাল এবং দুপুরে কিন্তু বিক্ষোভ মিছিল বলতে আন্দোলনের বিপক্ষে মিছিল করেছে সম্মানিত জোট, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা। তো আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি বলেছেন যে
যেহেতু এই আন্দোলনের একজন রিটকারী রয়েছেন, যিনি কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তিনি আদালতে রিট করার কারণে কিন্তু সেই রিটের শুনানি 21 তারিখ হওয়ার কারণে কিন্তু শনিবার পর্যন্ত এই আন্দোলনটিকে স্থগিত করা হয়েছে এবং স্থগিত করার তিনি আহ্বান জানিয়েছেন বলেও কিন্তু তার বিষয়টিকে তারা সম্মতি জানিয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আন্দোলন তারা স্থগিত করবেন ঠিকই, তবে যদি তাদেরকে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হয় তাহলে কিন্তু তারা আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। তবে সব মিলে এখন পর্যন্ত ফরিদপুরের আন্দোলনের পরিস্থিতি এবং এই যে ফরিদপুরের দক্ষিণাঞ্চলের যে যানবাহনের যে চলাচল সব কিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও মাঠে রয়েছেন। তারা চেষ্টা করছেন যেন দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে। তো সাহেলি, আমার কাছে এই ছিল ফরিদপুরের ভাঙার আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত আরও 2 দিনের হরতাল প্রত্যাহার করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলার নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ও কাল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাংবাদিক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। এখন তাকে জেরা করছেন আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সোমবার বেলা 11:20 থেকে বিকেল পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এরপর মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ মামলায় এখন পর্যন্ত মোট 46 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। মাহমুদুর রহমান সাহেব তার সাক্ষ্যে শেখ হাসিনা কীভাবে ষড়যন্ত্র এবং নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন সেই বক্তব্য দিয়েছিলেন। শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী এবং স্বৈরশাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন, আরও বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন 20,000-এরও বেশি মানুষ অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে, সেই বর্ণনা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সেখানে। রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে। তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে। নাহিদ ইসলাম, একটা বিষয় সেটি হলো যে শেখ হাসিনা বিদেশে থেকেই নানা রকম কথাবার্তা বলছেন, আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে। আপনারাও দেখি এ বিষয়ে তাকে ফেরানোর বিষয়টা জোরালোভাবে কখনো বলেন না আর কিভাবে তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে গেছে, আপনার কি মনে হয়? তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক
এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আপনি ডান দিয়ে বেরো যান, ডান দিয়ে চলে যান। আশা করছি। হ্যাঁ, শুনছিলেন যে এতক্ষণ কথা বলছিলেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাক্ষ্য দেওয়ার আজকে কথা ছিল। তবে যেহেতু মাহমুদুর রহমানের জেরা এখনও শেষ হয়নি, সেহেতু কিন্তু এখন পর্যন্ত তার সাক্ষ্যটা আজকে হবে না, সেটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি। বিশেষ করে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন প্যানেল, সেই প্রসিকিউশনের প্যানেলের ইয়া থেকে আমরা নিশ্চিত করেছি যে তিনি আসলে আজকে সাক্ষী দেবেন না। তার সাক্ষ্য আগামীকাল বা কোর্ট যেভাবে ট্রাইব্যুনাল যেভাবে নির্ধারিত হয় সেদিনকে তাকে আবার সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হবে। আজকে তিনি এসেছিলেন, সেই তার আজকে সাক্ষ্য গ্রহণের যে সময়টি ছিল, তারিখটি ছিল, সেই কারণে আজকে তিনি সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষ্য দিতে এসেছিলেন। এর আগে এখন কিন্তু মাহমুদুর রহমানের যে জেরা, সেটি কিন্তু এখনও চলছে। আমরা দেখেছি গতকালকে থেকে তিনি সাক্ষ্য দিচ্ছেন, আজকে দ্বিতীয় দিনের মতো তিনি সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান, এবং সকালে ঠিক বেলা 11:30টার পরে তার সাক্ষ্য গ্রহণটা শুরু হয়। সেখানে তিনি প্রায় 1.5 ঘন্টা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়ার পর তার সাক্ষ্যটা শেষ হওয়ার পর আবার জেরা শুরু হয়। জেরা শুরু হওয়ার পর আমরা দেখেছি যে 1 ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল। তিনি আজকেও তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানেও বিভিন্ন, যেটি আগেও বলেছি যে তার সাক্ষ্যটা আসলেই ভিন্ন। এই যে যারা জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার বা যারা চাক্ষুষ সাক্ষী, তাদের সাক্ষ্যের মতো তার সাক্ষীটা হচ্ছে না। তিনি সাক্ষ্য দিচ্ছেন বিভিন্ন সময়ে, যে শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিভিন্ন সময়ে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে বা তার চোখে তিনি যা দেখেছেন, বা তিনি বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন লেখকের উদ্ধৃতি দিয়ে তিনি সাক্ষ্যটা দিচ্ছেন। এবং তিনি একটি পটভূমি বলছেন এই শেখ হাসিনার শাসন আমলে যে দুঃশাসনটা হয়েছিল, তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে যে মানবতা বিরোধী হয়েছিল সেটির পটভূমি তিনি আসলে বলছিলেন। আজকে তিনি বলছিলেন, এমন একটি কথা বলছিলেন যে শেখ হাসিনার আমলে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলো আসলে নিয়োগগুলো কোনোভাবেই ফেয়ার ছিল না, সেটিও কিন্তু আজকে বলেছেন। এবং তিনি বলেছেন পুলিশের ডিআইজির থেকে উপরের যে কর্মকর্তা রয়েছে তাদের নিয়োগগুলো হতো শেখ হাসিনার একান্ত নির্দেশে, এরকম কথাও তিনি আজকে এই ট্রাইব্যুনালে বলেছিলেন। এবং তিনি বলছেন যে জুলাই গণহত্যায় যারা জড়িত রয়েছে তাদের ন্যায় বিচারটা তিনি প্রত্যাশা করেছেন, যেন ন্যায় বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকে, যেমনটি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৎকালীন সময়ে স্বৈরশাসক হিটলারের বেলায় যেমনটি হয়েছিল, হিটলারের পরবর্তী সময়ে সবাই যেমনটি ডোন্ট অ্যাগেইন এরকম একটি হয়েছিল, সেই রকম আসলে বাংলাদেশেও যেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আর কোনো স্বৈরাচার সরকার ফিরে আসতে না পারে, সেই ব্যবস্থার কথা তিনি বারবার এই ট্রাইব্যুনালের কাছে তিনি প্রত্যাশা করেছেন। তো এই ছিল আসলে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। কোনো ব্যক্তিকে বিবেচনায় নয়, বরং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এক্সেলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দেশের কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়েও খোলাসা করেন অর্থ উপদেষ্টা। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। ছাত্র সংসদ নির্বাচনের খবর। তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীদের দিনভর ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন, আবার কেউ কেউ লিফলেট ছাপাতে ব্যস্ত সময় পার করছেন। হল, আবাসন সংকট ও শিক্ষার্থীদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে শুধু কথা আর কাগজে সীমাবদ্ধ নেই প্রচারণা। আবাসিক হল সহ ক্যাম্পাসের প্রতিটি স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। গতকাল পর্যন্ত মোট 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাকসু নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থী বাছাই ও প্যানেল ঘোষণাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা চান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এবার চাকসু থেকে যোগ্য নেতৃত্ব আসবে বলে প্রত্যাশা তাদের। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। পরে 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত OMR পদ্ধতিতে ভোট দেবেন শিক্ষার্থীরা। বগুড়া শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা থেকে জোড়া খুনের ঘটনা ঘটেছে। প্রবাসী ফেরদৌস হোসেনের স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেনকে রাতের আধারে এলাকার কিছু দুর্বৃত্ত গলা কেটে হত্যার পর ঘরে থাকা স্বর্ণ ও অর্থ সর্বস্ব লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এদিকে বগুড়ার ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক। রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আইনানুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনানুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে রংপুরের পীরগঞ্জের খালাসপীর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। ব্যবহার না করার ফলে অকারণেই নষ্ট হতে চলেছে হাসপাতালের সব ধরনের সরঞ্জাম। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীরে অবস্থিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি বছরের পর বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। হাসপাতাল আছে, রোগীও আছে, কিন্তু নেই চিকিৎসক। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। খালাসপীর 10 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু চিকিৎসক না থাকায় হাসপাতালের দরজা শুধুই খোলা, সেবা নেই। হাসপাতালে রোগী না থাকায় নষ্ট হচ্ছে ক্রয়কৃত প্রয়োজনীয় সরঞ্জাম। আমাদের গরিব মানুষ, আমরা কেন পীরগঞ্জে যাব? আমরা তো এখানে মেডিকেল আছে, কিন্তু ডাক্তার হইলে আমরা এখানে চিকিৎসা পাবো। সরকারি উদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতালটি সচল না হলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সংকটে পড়বে। হাসপাতালটি চালুর দাবিতে এলাকাবাসীর সাথে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা, চিকিৎসা, সেই চিকিৎসা যাতে সহজেই পায়। আমাদের স্বাস্থ্য সেবার দরকার। এই স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয়, এই নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আজকে এই মানববন্ধন। স্টাফ যে দরকার, সেই স্টাফটা তারা খুব দ্রুত এখানে দিয়ে দেখ, আমরা তাদের মাধ্যমে যেন সুচিকিৎসা পাই। দ্রুতই হাসপাতালটি চালুর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। এতে তিস্তা তীরবর্তী এলাকার যেসব বাড়িঘরে পানি উঠেছিল তা নেমে যেতে শুরু করেছে। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত 2 দিনে প্রায় 40 সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় বন্যা পরিস্থিতির। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, উজানের তিস্তা অববাহিকা অঞ্চল এবং এর আশপাশের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের উপর তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে। আপাতত তিস্তা নদীর পানি আরও 2-1 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তারপর পানি কমতে পারে। পেঁপে চাষ, কিন্তু সেই শখই আজ সফলতার গল্প লিখছে গাজীপুরের কালিয়াকৈরে। স্থানীয় এক তরুণের এই চেষ্টার বদলে দিয়েছে তার নিজের জীবন, সাথে যোগাচ্ছে এলাকার মানুষের জীবিকার সুযোগ। প্রতিনিধি একেএম শিশিরের রিপোর্ট।
গাজীপুরের কালিয়াকৈরের তরুণ আরিফ কয়েক বছর আগে সামান্য কিছু জমিতে শখের বশে শুরু করেছিলেন পেঁপের চাষ। নিয়মিত যত্ন আর পরিশ্রমে সেই জমি আজ ভরে গেছে সবুজে ঢাকা পেঁপে বাগানে। প্রচুর ফলন আসায় শুধু নিজের আয় বাড়েনি, কর্মসংস্থান তৈরি হয়েছে আরো অনেকের। বর্তমানে তার বাগানে কাজ করছেন এলাকার বেশ কয়েকজন নারী ও পুরুষ। যে পেঁপে আল্লাহ তাআলা দিয়েছে তাতে আমাদের এই পেঁপে বাগানে মোটামুটি 1000 গাছে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমাদের চিন্তা ভাবনা এখানে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা বিক্রি হবে। আরিফের সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় তরুণরাও। বেকারত্ব ঘোচাতে অনেকেই নতুন করে ভাবছেন কৃষিকাজের কথা। আরিফ ভাই যে পেঁপে বাগান করছে তার খরচের পরে যে কি পরিমাণ লাভ হবে ওইটা দেখে আমার এলাকার অনেকেই আর কি এই পেঁপে চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা আসলে আরিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বোধ করছি, কারণ হইল গিয়ে ওনার দেখা দেখি আরও এলাকার অনেক লোকে কৃষি দিকে ঝুঁকছে এবং পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে। আমি এই পেঁপে বাগানে কাজ করে যা টাকা পাই আমার বাড়ির সংসার চালাই। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করলে খুব কম খরচে ভালো লাভ পাওয়া সম্ভব। আরিফের মতো তরুণ উদ্যোক্তাদের দেখে অনেকে এই পদ্ধতিতে আগ্রহ হচ্ছেন। উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের যে পরিমাণ যেটা সুযোগ আছে, যেটা দেওয়ার মতো, বা সার বলেন, উপকরণ বলেন, অন্য যে কোনো বিষয়ে এবং পরামর্শ দিয়ে আমরা সার্বক্ষণিক সেই রকম যে উদ্যোক্তাগুলো আছে তাদের পাশে থাকবো। শখ থেকে শুরু, আর সেই শখই পূরণ করেছে স্বপ্ন। কৃষির এই সাফল্য গ্রাম বাংলার তরুণদের দেখাচ্ছে নতুন এক পথের দিশা। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।